আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উরুগুয়ে কলম্বিয়ার মতো দলগুলোকে এবারের কোপা আমেরিকার ফেভারিটদের লিস্টে অনেকে রাখছেন এবং উরুগুয়ে সর্বশেষ ম্যাচের পারফরমেন্সে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে যেভাবে জিতেছে, যেভাবে সেমিফাইনালে পৌঁছেছে, এখনও উরুগুয়ের ক্ষেত্রে কথাটা সত্য, কলম্বিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তবে আমরা আলাদা করে আজকের এই ভিডিওতে উরুগুয়েতে একটু ফোকাস করতে চাই এবং উরুগুয়েকে আটকানোর কয়েকটা কৌশল কিন্তু ব্রাজিল এই ম্যাচটাতে দেখিয়েছে। যদিও রেজাল্টটা ব্রাজিলের পক্ষে আসেনি, তবে উরুগুয়ের সেই ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ফুটবলটা কিন্তু তারা স্বাভাবিকভাবে এই দিনটাতে খেলতে পারেনি। উরুগুয়েকে আটকানোর কৌশল সম্পর্কে আলোচনা করতে গেলে উরুগুয়ের প্লেয়িং স্টাইল এবং কোন জায়গা থেকে তারা এই ম্যাচে সেই স্টাইলটা একেবারে ফুললি ইউটিলাইজ করতে পারেনি সে জিনিসটা বুঝতে হবে। উরুগুয়ের ক্ষেত্রে আমি সবসময় বলি, ডিরেক্ট ভার্টিক্যাল অ্যাপ্রোচে তারা অ্যাটাকে উঠতে পছন্দ করে, তাদের মিডফিল্ডারদের সঙ্গে ফুল ব্যাকরা জয়েন করেন এবং ফাইনাল থার্ডের প্লেয়াররা বাকিদেরকে নিয়ে আক্রমণ উঠতে পছন্দ করে। এবং এটা করার জন্য আপনার কিন্তু গেমের টেম্পো, ওভারঅল স্পিড বা এক কথায় বলা চলে আপনার ওয়ার্ক রেট, পরিশ্রম করার ক্ষমতা পুরো 90 মিনিট জুড়ে সেম থাকা লাগে। এবং উরুগুয়ের মতো একটা দলের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। মার্সেলো বিয়েলসা যে সকল দলকে কোচিং করান তাদের সকলের জন্য সবচেয়ে বড় কঠিন জায়গার একটা এটা। এদিন ব্রাজিল যে জিনিসটা বেটার করেছে সেটা হচ্ছে তারা কিন্তু উরুগুয়েকে অ্যালাউ করেনি উরুগুয়ের স্বাভাবিক খেলাটা খেলতে। উরুগুয়ে যতটুকু চার্জ করে খেলেছে, যতটা স্ট্যামিনা নিয়ে খেলেছে, ডিফেন্সিভলি ব্রাজিল সেটাকে ম্যাচ করার চেষ্টা করেছে এবং ম্যাচের অধিকাংশ সময় ম্যাচ করতে পেরেছে বটে। এর পাশাপাশি ব্রাজিলের একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা প্ল্যান ছিল উরুগুয়েকে ফ্রাস্ট্রেট করা, খুব একটা বেশি বলের দেখা না দেওয়া, যেটার জন্য ব্রাজিল তর্ক সাপেক্ষে বিতর্কিত সমালোচনা করার মতো ফুটবল খেলেছে। নিজেদের মধ্যে পাসের আদান প্রদান, ডিফেন্ডাররা নিজেদের মধ্যে ব্যাকপাস খেলা, এগুলো অনেক বেশি দেখা গিয়েছে। তবে এটা সুবিধা যেটা হয়েছে, ব্রাজিলের কাছে 60% সময় বলের পজিশন ছিল, যেটা উরুগুয়ের স্বাভাবিক খেলাটাকে বাধাপ্রাপ্ত করেছে। এবং আমার কাছে এই জায়গা থেকে মনে হয় ডরিভাল জুনিয়র শুরু থেকে একটু বেশি করে কসাস ছিলেন, বেশি করে সতর্ক ছিলেন। তিনি ধরে নিয়েছিলেন যে উরুগুয়ের এই দলটার বিপক্ষে তিনি নিজে যদি আরেকটু আক্রমণাত্মক খেলতে যান তাহলে উরুগুয়ের এই মিডফিল্ড থেকে ফাইনাল থার্ড তারা সুবিধা পাবে, তারা ওই স্পেসটুকু পেলে ব্রাজিলের এই দলটাকে এমনিতেই 90 মিনিট, প্রথম 90 মিনিটে ভীষণ রকমের চাপে রাখবে। সো এখানে ক্লিয়ার কাট একটা প্ল্যান কিন্তু দেখা যাচ্ছে, উরুগুয়ের পায়ে খুব একটা বেশি বল দিতে না দেওয়া এবং তারা যখন অনেক বেশি হাই স্পিডি ফুটবল খেলতে চায় তখন সেটাকে বাধা দেওয়ার জন্য নিজের ডিফেন্সটাকেও বা ডিফেন্সিভ মিডফিল্ডটাকেও ঠিক ততটুকুই অ্যাক্টিভ রাখা, সেই লেভেলের হাই প্রেসিং করা, সেই লেভেলের হাই প্রেশার সিচুয়েশন তৈরি করা। এবং এটা উরুগুয়ের সঙ্গে ব্রাজিল ম্যাচ করতে পেরেছে বলে শেষ পর্যন্ত উরুগুয়ে এই ম্যাচটাতে ডিরেক্ট ফুটবল খেলতে পারেনি। অনেকে এই জিনিসটা কমেন্ট করেছেন যে একেবারে ভার্টিক্যাল অ্যাপ্রোচের কথা। এর আগে অনেকবারই বলেছিলাম যে উরুগুয়ে পিচের মাঝখানে জায়গাটা অনেক বেশি করে ব্যবহার করতে চাই, সরাসরি বলগুলো উইংয়ে না বাড়িয়ে হাফ স্পেসে রেখে সেখান থেকে ক্রস করতে চাই। এদিন কিন্তু উরুগুয়ে সে ভার্টিক্যাল ফুটবলটা খেলতে পারেনি এবং এটার পেছনে একই রকমের কারণ ছিল। আপনার যদি ডিফেন্সটা অর্গানাইজ থাকে এবং আপনি যদি হাই প্রেসিং এর সঙ্গে ইন্টেন্সিটিটা ধরে রাখেন যাতে করে উরুগুয়ের বিল্ড আপটা তৈরি না হয়, তারা যাতে করে একটা রিদমের মধ্যে না আসে, তাহলে উরুগুয়ে সে ভার্টিক্যাল অ্যাপ্রোচটা খুব একটা বেশি কিন্তু করতে পারবে না। এবং এ ম্যাচে সেই জিনিসটা দেখেছি। ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে সবচেয়ে বড় একটা সমস্যার জায়গা ছিল, তবে এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত ডিফেন্স লাইন শেষের দিকে এসে যথেষ্ট ভালো করেছে বাকিদের তুলনায়। আমি বাকিদের তুলনায় বলছি, সে তুলনায় মিডফিল্ড একেবারে ক্রিয়েটিভ ছিল না। ফাইনাল থার্ডের প্লেয়াররা নিজেদের মাধ্যমে নিজেদের কোয়ালিটি বা স্কিল ব্যবহার করে কোনো কিছু করতে পারেননি। তবে ডিফেন্সটা আজকে অন্তত যে পারফর্ম করেছে সেটার মাধ্যমে কিন্তু এই জিনিসটা প্রমাণিত হলো যে উরুগুয়ের মতো একটা দল যখন অনেক বেশি করে আক্রমণাত্মক ফুটবল খেলতে আসবে তখন স্বাভাবিকভাবে আপনার ডিফেন্সের একটা বড় পরীক্ষা হবে এবং ডিফেন্সটা ঠিক থাকলে এই দলটাকেও আটকানো যায়, স্বাভাবিক ফুটবল খেলেও কিন্তু আটকানো যায়। গোলমুখে অন্যান্য ম্যাচের তুলনায় উরুগুয়ে স্বাভাবিকভাবে কম শট নিয়েছে, কম শট অন টার্গেট থেকেছে, পাসও তুলনামূলক কম খেলেছে। আমি আগের ম্যাচেরগুলোর সঙ্গে কম্পেয়ার করছি, লং বল দেওয়া, ডি বক্সের মধ্যে হেডেড অ্যাটেম্পটের মাধ্যমে ডারউইন নুনিয়েজ বা এই টাইপের প্রোফাইলকে খুঁজে পাওয়া, সেই জিনিসগুলো উরুগুয়ের ক্ষেত্রে ক্লিক করেনি। তাই আমাকে যদি প্রশ্ন করেন উরুগুয়েকে আটকানোর উপায় কি, আমার কাছে মনে হয় কয়েকটা উদাহরণ আপনি ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পেয়ে গিয়েছেন। যদি সাম আপ করে বলি, উরুগুয়ের মতো একটা হাই প্রেশার হাই প্রেসিং ফুটবল খেলতে হবে, তাদেরকে বিল্ড আপ করা, অর্থাৎ তাদের মিডফিল্ডাররা কয়েকটা পাস নিজেদের মধ্যে খেলে হুট করে আক্রমণ ওঠে, এই জিনিসটা বন্ধ করতে হবে। ফুল ব্যাক অর্থাৎ রাইট ব্যাক এবং লেফট ব্যাকরা যাতে করে মিডফিল্ডে চলে এসে সেখানে মিডফিল্ডারদের সঙ্গে কন্ট্রিবিউট করতে না পারেন সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এবং ডিফেন্সিভ স্ট্রাকচারটা সবসময় আপনার ঠিক রাখতে হবে। কখনো এমন সিচুয়েশন আনা যাবে না যে মিডফিল্ডে ফুল ব্যাকরা এসে জয়েন করছেন, উরুগুয়ের 6-7 জন প্লেয়ার হয়ে গিয়েছে এবং প্রতিপক্ষ দলের 4-5 জন প্লেয়ার আছে। এই নাম্বার গেমে উরুগুয়েকে কখনো অন টপে থাকতে দেওয়া যাবে না এবং একই সঙ্গে আপনার মিডফিল্ড টু ফাইনাল থার্ডের সাপ্লাইগুলো অনেক বেশি নিশ্চিত থাকতে হবে, সুযোগগুলো কাজে লাগাতে হবে, যে জিনিসটা এদিন ব্রাজিল করতে পারেনি। তবে এই জিনিসটা করতে পারা গেলে উরুগুয়ের বিপক্ষে জয় পাওয়াটা অসম্ভব কোনো কিছু নয়। অনেক অনেক কঠিন প্রতিপক্ষ এই জিনিসটা বলবো না, অবশ্যই ভালো ফুটবল খেলছে, তবে হারানো একেবারে কঠিন ইম্পসিবল লেভেলে সে জিনিসটা ভাবার কোনো কারণ দেখছে না। আপনারা কি ভাবছেন সেই জিনিসটা জানাবেন।